বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভূগোল প্রথম পত্রের ভূমির উপর পরিবর্তন আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভূমির উপর পরিবর্তন। প্রিয় ছাত্রছাত্রী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিরূপের পরিবর্তন। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির ন্যায় আকস্মিক পরিবর্তন ও সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদীর কাজ, হিমবাহ এ ধরনের ধীর পরিবর্তনের ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে। পৃথিবীর কেন্দ্রাতিক ও কেন্দ্রাভিক গতির শুধু প্রসারী ক্রিয়া প্রতিক্রিয়াও উল্লেখযোগ্য। এই পৃথিবীর পরিবর্তনকে দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে আকস্মিক পরিবর্তন আর একটা হচ্ছে ধীর পরিবর্তন। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের অতি দ্রুত যে পরিবর্তন ঘটে সেটাই আকস্মিক পরিবর্তন। যেমন ভূ আলোড়ন। ভূ আলোড়ন কি? ভূ অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থ হতে তাপ বিচ্ছুরিত হয়ে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি করে, যার দরুন ভূ অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এভাবে ভূ অভ্যন্তরে প্রবল শক্তির উদ্ভবের ফলে ভূত্বকে আলোড়ন ঘটে, যাকে বলা হয় ভূ আলোড়ন। ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তনই সংঘটিত হয় ভূ আলোড়নের মাধ্যমে। এছাড়াও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ভূ অভ্যন্তরের সংকোচন, ভূগর্ভের তাপ ও চাপের হ্রাস বৃদ্ধিতেও আকস্মিক বা দ্রুত পরিবর্তন ঘটে থাকে। এরপর হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কি? ভূ অভ্যন্তরের তাপ ও চাপের হ্রাস বৃদ্ধি ও অন্যান্য প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠে হঠাৎ কেঁপে ওঠে, একে ভূমিকম্প বলে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন মৃদু থেকে প্রচণ্ড হতে পারে। মৃদু ভূমিকম্প আমরা অনুভব করতে পারি না, অপেক্ষাকৃত প্রবল ভূমিকম্প সহজেই বুঝতে পারি। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের ফাটল, চ্যুতি সৃষ্টি হয় এবং কোনো কোনো স্থানে উত্থিত নিমজ্জিত হয়ে, কোথাও আবার উত্থিত হয় এবং নিমজ্জিত হয়ে ভূত্বকের পরিবর্তন হয়। অর্থাৎ ভূমিকম্প ফলে ভূপৃষ্ঠের ফাটল, চ্যুতি সৃষ্টি হয় এবং কোনো স্থান উঁচু হয়ে যায় এবং কোনো স্থান আবার নিচু হয়ে ভূত্বকের পরিবর্তন ঘটায়। আগ্নেয়গিরি। ভূত্বকের শিলাস্তর সর্বত্রই সমান কাঠিন্য বা সমপর্যায়ের গভীর নয়, অর্থাৎ ভূত্বকের সব জায়গায় এর ঘনত্ব এবং এর গভীরতা সমান হয় না। ভূগর্ভের সৃষ্ট প্রবল চাপ শিলাস্তরের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি করে। ভূগর্ভের সৃষ্ট অর্থাৎ ভূগর্ভের নিচে যে প্রচণ্ড চাপ তৈরি হয়, এই চাপের ফলে শিলাস্তরের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি করে, যা ভূগর্ভ হতে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি বিরাট ছিদ্র পথের সৃষ্টি করে। এই পথ দিয়ে ভূগর্ভস্থ গলিত লাভা, উত্তপ্ত প্রস্তরখণ্ড, কর্দম, ভস্ম, ধূম্র ভূপৃষ্ঠে নির্গত হলে তা জমাট বেঁধে উঁচু সাংকোপ বা মোচাকৃতি পর্বতের সৃষ্টি হয়। একে বলা হয় আগ্নেয়গিরি। এছাড়াও এই আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্যের সমভূমি, ভেসুভিয়াস, ফুজিয়ামা পর্বতসমূহ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলেই সৃষ্টি হয়েছে। ভূমিরূপের ধীর পরিবর্তন। ধীর পরিবর্তন কিভাবে হয়? সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রকার বাহ্যিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের উপর যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তাকে ধীর পরিবর্তন বলে। আমি আবারও বলছি যে সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রকার বাহ্যিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের উপর যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তাকে ধীর পরিবর্তন বলে। বিজ্ঞানীরা মনে করেন ভূ আলোড়নের ফলে মহাদেশ ও পর্বতশ্রেণী গঠিত হয়েছে। অত্যন্ত দীর্ঘ সময় ধরে
এই অষ্টম চোখের অগোচরে সুদীর্ঘকাল ব্যাপী এই আলোড়ন সংগঠিত হয়ে মহাদেশ এবং পর্বতশ্রেণী গঠন হয়েছে। ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ গঠনের তারতম্য অনুসারে এই ভূ আলোড়নকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, আরেকটা হচ্ছে গিরিজনিক আলোড়ন। মহীভাবক আলোড়ন মহাদেশ বা ব্যাপক অঞ্চল জুড়ে এ ধরনের আলোড়ন সংঘটিত হয় বলেই একে বলা হয় মহীভাবক আলোড়ন। উলম্বভাবে ক্রিয়াশীল এই আলোড়নের ফলে ভূপৃষ্ঠের খাড়াভাবে উপরে ও নিচে ওঠানামা করে, ফলে ভূপৃষ্ঠের খাড়াভাবে উপর ও নিচে ওঠানামা করে, ফলে মালভূমি, চ্যুতি, স্রোস্ত্র উপত্যকা, স্তূপ পর্বত গঠন করে। মহীভাবক আলোড়নের ফলে যেমন রাইন নদীর মহীভাবক আলোড়নের ফলে স্রোস্ত্র উপত্যকা, পূর্ব আফ্রিকা ও জর্ডানের উপত্যকা। গিরিজনিক আলোড়নটা কি? এই গিরিজনিক আলোড়ন হচ্ছে আনুভূমিকভাবে হয়। আমরা জানি পৃথিবীর অভ্যন্তরভাগে অকল্পনীয় উত্তপ্ত, এর ফলে ভূগর্ভে সঞ্চিত বাষ্পের প্রচণ্ড চাপ পৃথিবীর বিভিন্ন অংশের শিলাসমূহের উপর প্রকৃতিভেদে আপতিত হয়। অর্থাৎ ভূগর্ভে সঞ্চিত বাষ্পের প্রচণ্ড চাপ পৃথিবীর উপর বিভিন্ন অংশের শিলাসমূহের উপর প্রকৃতিভেদে আপতিত হয়। এই কারণে পার্শ্ব দিকে আলোড়নের ফলে অনুভূমিকভাবে অবস্থিত শিলা স্তরসমূহ উভয় দিক হতে চাপে পড়ে কিছু অংশ কুঁচকে যায় এবং কোনো অংশ উঁচু হয় এবং কোনো অংশ নিচু হয়ে যায়। পার্শ্ব দিকে প্রবাহমান এই আনুভূমিক আলোড়নের ফলেই এশিয়ার হিমালয়, ইউরোপের ডোরা, আফ্রিকার আটলাস পর্বতমালার সৃষ্টি হয়েছে। প্লেট টেকটনিক্স মতবাদ এই আলোড়ন বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই আলোড়ন প্লেট টেকটনিক্স মতবাদ অনুযায়ী এই আলোড়নের বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে। প্লেট সঞ্চালন এরকে বলা হয় প্লেট টেকটনিক্স, মানে হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে প্লেট সঞ্চালন। প্লেট হচ্ছে এক একটি মহাদেশ, এক একটি মহাদেশকে বলা হয় এক একটি প্লেট। আর সঞ্চালন মানে কি? এক জায়গা থেকে আরেক স্থানে এর স্থান পরিবর্তন করা, এটাকে বলা হচ্ছে প্লেট সঞ্চালন। গ্রিক শব্দ টেকটন হতে টেকটনিক শব্দটির উদ্ভব ঘটেছে। এটা স্থাপত্যের দেবতাকে গ্রিকরা টেকটন বলে। স্থাপত্যের দেবতাকে গ্রিকরা টেকটন বলে, যিনি বিভিন্ন ভাস্কর্যের সৃষ্টি করেন। এজন্য ভূমিরূপ সৃষ্টিকারী শক্তিকে ইংরেজিতে টেকটনিক ফোর্স বলে এবং এই মতবাদের টেকটন থিওরি বলে এবং এই মতবাদকে টেকটনের থিওরি বলে। প্রাতির শ্রেণীবিভাগ এই সঞ্চালন বা টেকটন থিওরি, এই টেকটন থিওরি অনুযায়ী বা পাত সঞ্চালনের থিওরি অনুযায়ী এই পাতকে নিরন্তর গবেষণা ও পর্যবেক্ষণ দ্বারা পৃথিবীর বিভিন্ন পাতের অবস্থান সম্পর্কে বিগত বিজ্ঞানীগণ একমত হয়েছেন। এদের মধ্যে এক্সলি পিচনের মতে 1968 খ্রিস্টাব্দে বিশেষভাবে উল্লেখযোগ্য 7টি বিশাল আকৃতির পাত ছাড়াও 9টি অপেক্ষাকৃত ক্ষুদ্র পাত এবং আরও 19টি অতি ক্ষুদ্র পাতের অবস্থান রয়েছে। এই পাতগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, আফ্রিকান পাত, অস্ট্রেলিয়ান পাত এবং অ্যান্টার্কটিকা। অর্থাৎ এক একটি মহাদেশকে বলা হয় এক একটি পাত। এই অনুযায়ী আমাদের 7টি মহাদেশের 7টি পাত, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকান পাত, আফ্রিকান পাত, অস্ট্রেলিয়া পাত এবং অ্যান্টার্কটিকা পাত। পাত মানেই হচ্ছে এক একটি মহাদেশ। উপরোক্ত বৃহৎ পাতগুলোর পৃথকীকরণ ঘটেছে মহাদেশীয়
খাড়ি দ্বারা। ভূঅভ্যন্তরের তরল শিলাস্তরের উপর ভাসমান পাতগুলো গতিশীল অতি মন্থর, যা বছরে 10 থেকে 20 কিলোমিটার। পাতগুলোর গতির ধরনের উপর নির্ভর করে পাত সঞ্চালন গতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই গতিগুলো হচ্ছে, অর্থাৎ পাতগুলো সঞ্চালিত হয় বা এক স্থান থেকে আরেক স্থানে স্থান পরিবর্তন করে। এই অনুযায়ী 3টি গতির সৃষ্টি হয়। পাতগুলো যে গতিশীল হয়, এটার গতির নাম হচ্ছে, একটা হচ্ছে সংকোচন গতি, একটা হচ্ছে সম্প্রসারণ গতি এবং পার্শ্বীয় গতি। অর্থাৎ এই গতিগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: সংকোচন গতি, সম্প্রসারণ গতি আর পার্শ্বীয় গতি। সংকোচন গতি। সংকোচন গতি কি? এক্ষেত্রে দুটি পাতের পরস্পর মুখোমুখি, অর্থাৎ দুটি পাত যখন পাশাপাশি থাকে তখন তারা পরস্পর মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট স্থান সংকুচিত, অর্থাৎ দুই দিক থেকে দুটি পাত এসে সংঘর্ষ হয়। ফলে পাতদ্বয়ের তলদেশে সঞ্চিত নরম পাললিক শিলাস্তরের উভয় দিক হতে প্রবল চাপের দরুন শিলাস্তর সংকুচিত হয়ে ঢেউয়ের ন্যায় উঁচু নিচু ভূমিরূপ গঠন করে, যাকে ভঙ্গিল পর্বত বলা হয়। এ সময় প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়। এর ফলে এই সংঘর্ষ হয়, অর্থাৎ একটি পাতের সঙ্গে আরেকটি পাতের যে সংঘর্ষ হয়, এর ফলে সংকোচন গতির সৃষ্টি হয়। এই সংঘর্ষ হয় মহাদেশের সঙ্গে মহাদেশীয় পাতের, আবার মহাদেশীয় পাতের সাথে মহাসাগরীয় পাতের, এবং মহাসাগরীয় পাতের সঙ্গে আবার মহাদেশীয় পাতের হয়। সংকোচন গতি হয় দুটি পাত মুখোমুখি সংঘর্ষের ফলে, আর সম্প্রসারণ গতি হয় সংকোচন গতির ঠিক বিপরীত। এক্ষেত্রে পাত দুটো পরস্পর হতে দূরে সরে যায়। সম্প্রসারণ গতির ফলে পাতদ্বয় সীমান্তে সমুদ্রের ক্ষেত্রে সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার পাত সম্প্রসারণ গতির ফলেই সৃষ্টি হয়েছে আটলান্টিক শৈলশিরা। পক্ষান্তরে আফ্রিকা পাত ও আরব পাতের পরস্পর বিপরীত গতির ফলেই লোহিত সাগর ও এরুন উপসাগরের সৃষ্টি হয়েছে। পার্শ্বীয় গতি। পার্শ্বীয় গতি হচ্ছে যখন পাশাপাশি অবস্থিত দুটি পাত পরস্পরের বিপরীত দিকে চলতে শুরু করে, তখন পাতদ্বয়ের একদিকে পার্শ্বীয় গতি হলে পার্শ্বীয় গতির কারণে ভাঁজ, ফাটল, চ্যুতির সৃষ্টি হয়। এক্ষেত্রে চ্যুতির সীমান্ত বরাবর প্রবল ভূমিকম্প সৃষ্টি হয়। তুর্কিস্তানের আনাতোলি চ্যুতি, নিউজিল্যান্ডের আলপাই চ্যুতি এভাবেই সৃষ্টি হয়েছে পাত সঞ্চালনের কারণ। মূলত ভূঅভ্যন্তরের গঠন পাত সঞ্চালনের সৃষ্টি করে। উপরে উল্লেখিত পাতগুলি, অর্থাৎ যে পাতগুলো আমরা আলোচনা করলাম, সেই পাতগুলো ভূঅভ্যন্তরের পিচ্ছিল অ্যাস্টিডোস্ফিয়ারের উপর ভেসে থাকে বিধায় গতিশীল হয়। পাতের এই গতিকেই বলা হয় পাত সঞ্চালন। অবশ্য পাত সঞ্চালনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মতভেদ রয়েছে, তবে অধিকাংশ বিজ্ঞানীর মতে পাত সঞ্চালনের কারণগুলো নিম্নরূপ। সেগুলো হচ্ছে পরিচলন স্রোত। প্রথম হচ্ছে পরিচলন স্রোত। বিজ্ঞানীরা মনে করেন যে ভূঅভ্যন্তরের রেডিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থেরিয়াম প্রভৃতি পদার্থের তেজস্ক্রিয়তার ফলে ভূঅভ্যন্তরে প্রচণ্ড উত্তপ্ত তরল পদার্থ বিভিন্ন গ্যাসের সংস্পর্শে আরও অধিক উত্তপ্ত হয়ে পরিচলন স্রোতের সৃষ্টি করতে পারে। এই প্রক্রিয়ায় গলিত ম্যাগমা উভয় দিকে স্ফীত হয়ে পাতগুলোর স্থানান্তর করতে পারে। এটি হচ্ছে পাত সঞ্চালনের কারণ। 1 নম্বর হচ্ছে পরিচলন স্রোত। 2 নম্বর হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি হতে অগ্ন্যুৎপাতের কারণে ভূঅভ্যন্তরের লাভা স্তর দ্রুত গতিতে ব্যাপক আকারে নির্গত হয়। ফলে পার্শ্ববর্তী পাতে প্রচণ্ড চাপ ও ধাক্কার ফলে পাতগুলো গতিপ্রাপ্ত হয়। এভাবেও পাতগুলো একটি আরেকটি থেকে সরে যায়। ঘনত্বের তারতম্য। অধিক ঘনত্ব বিশিষ্ট ও কম ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থের অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হয়ে গলিত শিলাস্তর গতিশীল হয়।
ফলশ্রুতিতে গলিত শিলাস্তরের উপরে পাত গতিপ্রাপ্ত হয়। আমি আবারও বলছি, অধিক ঘনত্ব বিশিষ্ট ও কম ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থের অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হয়ে গলিত শিলাস্তর গতিশীল হয়। ফলশ্রুতিতে গলিত শিলাস্তরের উপরের পাত গতিপ্রাপ্ত হয়। গলিত তরলের এই স্থানান্তর প্রক্রিয়া জোয়ার ভাটার সমান। তারপর আছে চুম্বকের তারতম্য। অনেক সময় চুম্বকের তারতম্য এবং চুম্বক মেরুর স্থান পরিবর্তনের ফলেও পাতগুলো গতিশীল হয়। ভূমিকম্পের ফলেও পাতগুলো গতিশীল হয়। কিভাবে? পৃথিবীর কোনো অংশে ভূমিকম্প সংঘটিত হলে সংশ্লিষ্ট অঞ্চলের পাতের উপর প্রবল প্রতিক্রিয়া ঘটে, এতে পাতের গতিপ্রাপ্ত হয়। তারপর আছে ঠেলা পদ্ধতি। কোনো কারণে পাত সীমানার নিচে গলিত পদার্থসমূহের আয়তন বৃদ্ধি পেলে এর উপর স্থিত পাত সীমানায় প্রচণ্ড চাপের সৃষ্টি করে, ফলে পাত সঞ্চালিত হয়। আবার অত্যধিক তাপমাত্রাপূর্ণ ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত লাভা, ভস্ম, গ্যাস নির্গমনের সার্বক্ষণিক চাপ প্রয়োগ করে, এর ফলে ভূপৃষ্ঠের ওপর এ কারণেও প্লেট সঞ্চালন ঘটে থাকে। নিম্নমুখী টান তত্ত্ব। মহাসাগরের তলদেশে বিশেষ করে গভীর খাতসমূহ পাত সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট বিধায়, আমি আবার বলছি, মহাসাগরের তলদেশে বিশেষ করে গভীর খাতসমূহ পাত সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট, গভীর খাতগুলো পাত সীমানার সঙ্গে সংশ্লিষ্ট থাকে বলে ক্রমাগত ভূমিকম্প বা অন্য প্রাকৃতিক কারণে অবনমিত পাতগুলো উত্তপ্ত তরলের সংস্পর্শে গলে যায় এবং নিচের দিকে টানের সৃষ্টি করে। পার্শ্ববর্তী পাতগুলো সীমান্তের দিকে সজোরে আবর্তিত হয়। এটাকে পাত এতে কি হয়? পাতগুলো চলমান হয়। তপ্ত বিন্দু টান তত্ত্ব। উত্তপ্ত বিন্দু বলতে বোঝায় এক প্রকার পললের লাভা। এর উৎপত্তি স্থল হচ্ছে ম্যান্টেল। বিজ্ঞানীরা শতাধিক উত্তপ্ত বিন্দু আবিষ্কার করেছেন। এগুলোর পারস্পরিক আকর্ষণ বা টানে পাত সঞ্চালন সংঘটিত হয়। মূলত আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত স্থলে এই অবস্থা দৃষ্ট হয়। কেন্দ্রাতিক এবং কেন্দ্রাভিক বল। এখানে ঘূর্ণীয়মান বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর পৃষ্ঠকে কেন্দ্রাতিক বা অন্তর্মুখী বল ও বহির্মুখী বল সৃষ্টি হয়। এই বল দুটির ভারসাম্য সুনিশ্চিত হলে ও পাত সঞ্চালন সংগঠনে এর প্রভাব রয়েছে। অর্থাৎ পৃথিবীর দুইটি বল, একটা হচ্ছে কেন্দ্রাতিক বল, একটা হচ্ছে কেন্দ্রাভিক, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী। ফলে বল দুটির ভারসাম্য সুনিশ্চিত হলেও পাত সঞ্চালন সংগঠনে এর প্রভাব রয়েছে। অর্থাৎ এর ফলেও কিন্তু পাত সঞ্চালিত হয়। সমস্থিতির ভারসাম্যতা। ভূপৃষ্ঠের উপর মহাদেশ, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, বনভূমি, মরুভূমি সহ যাবতীয় বিষয়গুলো মাধ্যাকর্ষণ শক্তির কেন্দ্রাতিক বলের ভারসাম্যের দরুন স্ব অবস্থানে সমভাবে স্থির আছে। আমি আবারও বলছি, ভূপৃষ্ঠের উপর মহাদেশ, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, বনভূমি, মরুভূমি সহ যাবতীয় বিষয়গুলো মাধ্যাকর্ষণ শক্তির কেন্দ্রাতিক এবং কেন্দ্রাভিক বলের ভারসাম্যের দরুন স্ব অবস্থানে সমভাবে স্থির আছে। ভূগর্ভস্থ তরলের সমস্থিতির ব্যত্যয় ঘটলে এর ভারসাম্যতা বিনষ্ট হয়। ফলে পাতের নিচে প্রবিষ্ট পাত সঞ্চালন প্রক্রিয়া সঞ্চালিত হয়, অর্থাৎ পাতগুলো সঞ্চালিত হয়। তাহলে আমরা পাত সঞ্চালনের কারণগুলো বললাম। পাত সঞ্চালনের কারণগুলো হচ্ছে, একটা হচ্ছে পরিচলন স্তর, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, ঘনত্বের তারতম্য, চুম্বকের তারতম্য, ভূমিকম্প, ঠেলা পদ্ধতি, নিম্নমুখী টান তত্ত্ব, তপ্ত বিন্দু টান তত্ত্ব, কেন্দ্রাতিক এবং কেন্দ্রাভিক বল, সমস্থিতির ভারসাম্য, এগুলো হচ্ছে পাত সঞ্চালনের কারণ। পাতের
পাত মানে হচ্ছে এক একটি মহাদেশকেই বলা হয় এক একটি পাত। এই পাতগুলো যে গতি দ্বারা পরিচালিত হয়, এই গতিগুলো হচ্ছে সংকোচন গতি, সম্প্রসারণ গতি এবং পার্শ্বীয় গতি, যা আমরা আলোচনা করলাম। এছাড়াও পাতের যে শ্রেণীবিভাগ, অর্থাৎ এই পাতগুলো 60টি পাত। এখানে বলা হচ্ছে যে 1968 সালে বিশেষভাবে এক্সলি পিজনের মতে এই 60টি বিশালাকৃতির পাত, 9টি অপেক্ষাকৃত ক্ষুদ্র পাত এবং আরও 19টি অতি ক্ষুদ্র পাতের অবস্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাতগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, আফ্রিকা পাত, অস্ট্রেলিয়া পাত এবং অ্যান্টার্কটিকা পাত। আচ্ছা, আমরা প্লেট টেকটনিক্স মতবাদে যে ভূমির উপর পরিবর্তন বা ভূ আলোড়ন, এই ভূ আলোড়ন আবার দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, একটা হচ্ছে গিরিজনিক আলোড়ন। এই মহীভাবক আলোড়ন কীভাবে হয়? মহাদেশ বা ব্যাপক অঞ্চল জুড়ে হয়ে থাকে। এটা উল্লম্বভাবে ক্রিয়াশীল। এর ফলে মালভূমি, চ্যুতি, স্রোত উপত্যকা, স্তূপ, পর্বত ইত্যাদি সৃষ্টি হয়। গিরিজনিক আলোড়নের ফলে গিরিজনিক আলোড়ন হচ্ছে আণবিকভাবে হয়ে থাকে। এর ফলে ভূগর্ভে সঞ্চিত বাষ্পের প্রচণ্ড চাপ পৃথিবীর বিভিন্ন অংশে শিলাসমূহের উপর প্রকৃতিভেদে আবর্তিত হয়। পার্শ্বদিকে আলোড়নের ফলে অনুভূমিকভাবে অবস্থিত শিলাস্তরসমূহ উভয় দিকতে চাপে পড়ে কিছু অংশ উঁচু হয় এবং কিছু অংশ নিচু হয়। ফলে পার্শ্বদিকে প্রবাহমান এই আনুভূমিক আলোড়নের ফলে এশিয়ার হিমালয়, ইউরোপের ডোরা, আফ্রিকার আটলাস পর্বতমালা সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা পৃথিবীর পরিবর্তন অর্থাৎ পৃথিবীর ভূমির উপর পরিবর্তন আমরা কিভাবে হয়ে থাকে? দুইভাবে। একটা হচ্ছে আকস্মিক পরিবর্তন, আরেকটা হচ্ছে ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তনগুলো আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে ভূমিকম্প, তারপর আগ্নেয়গিরি। আর ধীর পরিবর্তনগুলো হচ্ছে ধীর পরিবর্তনকারী শক্তি। এগুলো হচ্ছে দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে মহীভাবক আলোড়ন, আরেকটা হচ্ছে গিরিজনিক আলোড়ন। আজকের ক্লাসে পৃথিবীর পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ভূমিরূপটা কীরকম, পর্বত না মালভূমি বা সমভূমি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।